কোনো সন্দেহ নেই গণতন্ত্রের উৎসব জমে উঠেছে, কিন্তু পাশাপাশি দু একটা বিচ্ছিন্ন ঘটনা বিরতির আগে যেরকম বলছিলাম খবর পাওয়া যাচ্ছে, যেমন বলরামপুরের ঘটনায় প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হলো নির্বাচন কমিশনের তরফ থেকে। আমি সরাসরি চলে যাব তালড্যাংরা আমাদের প্রতিনিধি সমিত সেনগুপ্তর কাছ থেকে। সমিত, একদম প্রথম যে ছবিটা তুমি সকাল 7টায় আমাদের সামনে তুলে ধরেছিলে সেটা হচ্ছে এই বেলুন দিয়ে সাজানো, কোনো রকম বেয়নেডের সামনে বাংকারে নিরাপত্তা রক্ষী রেখে ভোট করতে হচ্ছে না, একেবারে বেলুন দিয়ে সাজানো একটা কেন্দ্র। এই মুহূর্তে সেখানের কি পরিস্থিতি? ভোটারদের সন্ত্রাসের আবহাওয়া থেকে বের করতে এই উৎসবের মেজাজটা অত্যন্ত পরিকল্পনা করে নির্বাচন কমিশন সামনে রেখেছে, কোনো সন্দেহের অবকাশ নেই। এই মুহূর্তে আর কোনো ব্যবস্থা কি নির্বাচন কমিশনের ভয়মুক্ত ভোটের জন্য করেছেন তারা? এই এক অন্যরকম নির্বাচনী কেন্দ্র রয়েছে, স্বাস্থ্য শিবির, বিশ্রামাগার, আলাদা করে হেল্প ডেস্কও রয়েছে। এই মুহূর্তে আমরা তালড্যাংরা বিধানসভা কেন্দ্রের 98 নম্বর বুথে রয়েছি। এখানে আবহটা কিন্তু একেবারে অন্যরকম। জঙ্গলমহলে ভোট গ্রহণ ক্ষেত্রে আমরা দেখেছি এর আগে যে অনেক নিরাপত্তা কর্মী এখানে মোতায়েন করা হয়, এখানেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। নিরাপত্তা কর্মীরা রয়েছে, তবে এখানে বড় বড় বাংকার তৈরি করে একটা ভয়ের পরিস্থিতি তৈরি হয়নি। এখানে যে পরিস্থিতি রয়েছে তাতে যাতে সাধারণ মানুষ ভোট দেয় সেই পরিস্থিতি তৈরি করা হয়েছে, এবং ভোটারদের জন্য এই যে ব্যবস্থা করা হয়েছে তার ফলে দেখতেই পাচ্ছেন সকাল থেকে ভোটাররা এখানে এসছেন এবং এখনও পর্যন্ত নির্ভয়ে শান্তিপূর্ণভাবে এখানে ভোট গ্রহণ পর্ব চলছে। এমনকি এখানে যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোটদাতারা, তাদেরকে মাঝে মধ্যেই এসে চকলেট দিয়ে যাওয়া হচ্ছে, জল দিয়ে যাওয়া হচ্ছে। কারণ এই জঙ্গলমহল যেখানে গত কয়েক বছর ধরে একটা আতঙ্কের পরিবেশ ছিল, সেইখানে শান্তিপূর্ণভাবে ভোট করাটা কিন্তু কমিশনের কাছেও রীতিমতো চ্যালেঞ্জ। কেমন লাগছে ভোট দিতে এসে? ভালো, অবশ্যই ভালো। আমাদের মৌলিক অধিকার, অবশ্যই সবাইকার প্রয়োগ করা উচিত। এখানে অ্যারেঞ্জমেন্ট দুর্দান্ত, কিন্তু এটা সদর জায়গা, তো এখানে অ্যারেঞ্জমেন্ট স্বাভাবিকভাবেই ভালো হবে। এটাও আমাদের দেখা দরকার যে তালড্যাংরা বিধানসভা কেন্দ্রে আরও 264টা বুথ আছে, সেখানে অ্যারেঞ্জমেন্টটা কীরকম, সেখানে সবাই স্বাধীনভাবে নিরপেক্ষভাবে ভোট দিতে পারছেন কিনা। আগের বার কিন্তু আমরা অনেক রোদে দাঁড়িয়ে ভোট দিয়েছি, এবার ব্যবস্থা দেখে খুবই ভালো লাগছে। এবার এই ছায়া করা হয়েছে, এটা খুবই ভালো। আগের বার খুবই কষ্ট হতো মানুষের, কিন্তু এখন খুবই ভালো ব্যবস্থা। নির্বাচন কমিশনের কাছে কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ যে যেখানে ভোটারদের ভোট গ্রহণ কেন্দ্রমুখী করা, এবং তার জন্য সর্বতোভাবে চেষ্টা করার কথা বলা হয়েছে, এবং সেই ছবি কিন্তু একদম অন্যরকম ছবি আমরা দেখছি। জঙ্গলমহল এলাকায় যে 18টি কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব চলছে, তার মধ্যে 3টি কেন্দ্র রয়েছে বাঁকুড়ার, তালড্যাংরা, রায়পুর এবং রানীবাঁধ। এর মধ্যে বেশ কিছু বুথকে বেছে নেওয়া হয়েছে, যেগুলোকে মডেল বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছে, এবং এইখানকার পরিবেশ পরিস্থিতি একেবারে অন্যরকম করে সাজিয়ে তোলা হয়েছে। ক্যামেরায় পার্থসারথী চক্রবর্তীর সঙ্গে সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, বাঁকুড়া। ধন্যবাদ সমিত। আমরা দেখলাম যে একেবারে মিষ্টি মুখ করে, টফি দিয়ে মিষ্টি মুখ করে ভোটারদের এই ভয়মুক্ত পরিবেশের একটা ফিল দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু পাশাপাশি একজন ভোটার অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন যে সদরে, শহরে, এই সব আরবান এলাকায় নিঃসন্দেহে ছবিটা অন্যরকম হয়, কিন্তু প্রত্যন্ত এলাকায় একজন মানুষ তিনি ভয়মুক্ত হয়ে নির্বাচন কমিশনের বুথে এসে নির্বাচনী প্রক্রিয়ায় গণতন্ত্রের এই সবথেকে বড় উৎসবে অংশগ্রহণ করতে পারবেন। তো সবথেকে বড় প্রশ্নটা সেখানে। আমরা এই মুহূর্তে চলে যাব রাজস্বীর কাছে। রাজস্বীর সঙ্গে রয়েছেন জোট প্রার্থী। কীরকম পরিবেশ রাজস্বী এই মুহূর্তে জোট প্রার্থী, তার কি বক্তব্য? বিরোধীদের সাধারণত ভোটের পরিবেশ নিয়ে, সন্ত্রাস নিয়ে নানা অভিযোগ থাকে, কি বলছেন তোমার সঙ্গে উপস্থিত ভোট প্রার্থী সুব্রত বাবু? কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ, রাজস্বীর সঙ্গে আবার যোগাযোগ করব, কিন্তু তার আগে কৃষ্ণেন্দু অধিকারী আমাদের আর এক প্রতিনিধির কাছে চলে যাব। কৃষ্ণেন্দু, বলরামপুরে প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, কি অভিযোগ, ঠিক কি হয়েছে ঘটনাটা কৃষ্ণেন্দু? দেখো, বলরামপুর বিধানসভা কেন্দ্রের 239 নম্বর বুথ, সেখানে অভিযোগ শাসক দলের এজেন্টের বিরুদ্ধে। তিনি প্রভাবিত করছিলেন ভোটারদের, কোথায় ভোট দিতে হবে সেটা চিহ্নিত করে দিচ্ছিলেন, এবং সে খবর নির্বাচন কমিশনের দপ্তরে আসা মারফত নির্বাচন কমিশনের দপ্তর থেকে সরাসরি ডিএমকে বলে দেওয়া হয়েছে যে ওই বুথে যিনি প্রিসাইডিং অফিসার আছেন তাকে অবিলম্বে সরিয়ে দিতে হবে। শুধু সরিয়ে দেওয়ার নির্দেশই না, ইতিমধ্যে সরিয়ে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। নতুন প্রিসাইডিং অফিসারকে সেখানে নিয়োগ করা হয়েছে
এমনকি ডিএমকে এটাও বলা হয়েছে যে প্রিসাইডিং অফিসারের উপস্থিত থাকাকালীন শাসক দলের একজন এজেন্ট তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি প্রভাবিত করছেন, সেই প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক, এবং আইনত ব্যবস্থা কি নেওয়া হচ্ছে তাকে অবিলম্বে পুরুলিয়ার জেলা শাসকের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে 2 ঘন্টা ভোট পর্ব হয়েছে, 56টি অভিযোগ নির্বাচন কমিশনের দপ্তরে এসে পৌঁছেছে। 56 অভিযোগের মধ্যে সিংহভাগই হচ্ছে সাধারণ অভিযোগ, কোথাও ইভিএম বিকল হয়েছে, কোথাও ভোট পর্ব বন্ধ হয়েছে। কিন্তু সবচেয়ে বড় অভিযোগ কিছুক্ষণ আগে এসছে এবং আসার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের দপ্তর থেকে ওই 239 নম্বর বুথে পুরুলিয়ার, সেখানে 239 নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। সরাসরি চলে যাব রাজস্বীর কাছে। রাজস্বী, তোমার সঙ্গে জোট প্রার্থী আছেন। এই মুহূর্তে অবশ্য পুরুলিয়ার বলরামপুর নিয়ে একটা অভিযোগ হয়েছে, কিন্তু ওভারঅল তুমি যেখানে আছো সেখানে প্রার্থী কি বলছেন? বিরোধীদের সাধারণত তো প্রচুর অভিযোগ থাকে এই পরিবেশ, এই সন্ত্রাসের আবহাওয়া নিয়ে। কি বলছেন তোমার সঙ্গে যিনি জোট প্রার্থী আছেন, সুব্রত বাবু? একদমই তাই সুমন, আমি সুব্রত ভট্টাচার্যের কাছেই জেনে নেব যে বিরোধীদের যে সমস্ত অভিযোগ থাকে আজকে কি অবস্থা। আজকে সকাল থেকে ভোট শুরু হয়েছে, আপনি কি দেখছেন? কি আপনার এখনো পর্যন্ত ছোটোখাটো 2-1টা ঘটনা ছাড়া আজকে সকাল থেকে তেমন কিছু হয়নি। গতকাল রাত্রিতে লালগড়ের ওখানে রামগড় অঞ্চলে 154 নম্বর বুথে কিছু বহিরাগত শালবনী থেকে এসে ঢুকে আমাদের দলিয়াপুর বুথে আমাদের উপর গণ্ডগোল করেছে, আমাদের ফ্ল্যাগ ছিঁড়ে দিয়েছে। কিন্তু অবজারভারকে বলবার পরে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ওদেরকে ওখান থেকে হটিয়ে দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম টাউনের উপর জামদা বুথে 198 নম্বর বুথে আমাদের 3-4টে বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, আমাদের সমর্থকদের হুমকি দেওয়া হয়েছে। এগুলো গতকাল রাত্রের ঘটনা, অবজারভারকে বলার পরে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের যে তৎপরতা আছে সেটা ঠিকই আছে। এমন কোনো এলাকা আছে যেখানে ভোটাররা ভয় পাচ্ছে বা ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা, বাড়ি থেকে বুথ পর্যন্ত? না, সেরকম এখনও ওই রামগড় অঞ্চলের কিছু বুথে 174 থেকে 154 থেকে 174 নাম্বার বুথগুলোতে একটা ভয় পরিবেশ, বাইরের থেকে শালবনির থেকে কিছু বহিরাগতকে এনে হুমকি দেওয়া হয়েছে। এছাড়া বাকি জায়গাগুলো মোটামুটি ঠিকই আছে, মানে ভয়ে আছে এখনো পর্যন্ত। আর আরেকটা আতঙ্ক একটা আছে। বুথে কেন্দ্রীয় বাহিনী আছে, কিন্তু টহলদারি যে ফোর্স যারা ঘুরে বেড়াচ্ছে সেখানে কি কেন্দ্রীয় বাহিনী আছে? না, সেরকম কেন্দ্রীয় বাহিনী রাস্তায় টহল দেয়া, গ্রামে টহল দেয়া, মানুষের এই ব্যাপারটা একটু খামতি আছে। আর সাদা পোশাকে সিভিক পুলিশকে ব্যবহার করা হচ্ছে, এইটাই একটা ব্যাপার যে সাদা পোশাকে সিভিক পুলিশকে ব্যবহার করা হচ্ছে। এটা তো কমিশন বারণ, হ্যাঁ, কমিশন একদম কঠোরভাবে নিষিদ্ধ করেছিল যে নির্বাচনের কোনো কাজে সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করা হবে না, কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের সাদা পোশাকে ব্যবহার করা হচ্ছে, বিশেষ করে গ্রামগুলোর মধ্যে ওদের ঘোরাফেরা, এটা একটু সন্দেহজনক। অনেক ধন্যবাদ আপনাকে। সুমন, তুমি শুনলে যে কোথাও কিন্তু একটা বাস্তবের সঙ্গে কোথাও একটা ফারাক রয়েছে। এবং তোমাকে বলি, সেক্টর মোবাইলে কিন্তু কেন্দ্রীয় বাহিনী নেই, সেখানে কিন্তু রাজ্য পুলিশের লোকজনদেরই দেখা যাচ্ছে, তারাই টহলদারি করছেন, তারাই নজরদারি করছেন। এই জায়গাটায় একটা খামতির জায়গা, কিন্তু অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন। গতকাল রাত্রে যখন আমি এসডিপিও ঝাড়গ্রাম ওনাকে বললাম যে আমাদের 154 নম্বর বুথে এইরকম গন্ডগোল হচ্ছে, আপনি একটু দেখুন। উনি বললেন ওটা আমার এরিয়া নয়, আমি এই ব্যাপারে কিছু করতে পারবো না। অর্থাৎ গোটা ব্যাপারটাতে উনি দায়টা এড়িয়ে গেলেন। উনি বললেন না যে আমি ঠিক আছে, আমি এই যে লালগড় থানাকে বলছি বা অমুককে বলছি, আপনি একটু ওদের সাথে যোগাযোগ করুন। উনি বললেন এ ব্যাপারে আমার কিছু করার নেই। গোটা ব্যাপারটাই উনি এড়িয়ে চলে গেলেন আর কি। অর্থাৎ সকলেরই আস্থা রয়েছে কেন্দ্রীয় বাহিনীতে এবং নির্বাচন কমিশনে, কিন্তু সেই সমস্ত নির্দেশগুলো কতটা বাস্তবে মানা হচ্ছে সেইখানটাতে কিন্তু এখনো একটা আশঙ্কার জায়গা রয়েছে। ধন্যবাদ রাজস্বী। রাজস্বী ঠিক যে ছবিটা তুলে ধরছিল, যেখানে বিতর্কটা যে সিভিক পুলিশকে ব্যবহার করা, আমি দ্রুত একবার হংসরাজ সিংহ আমাদের প্রতিনিধি, তার সঙ্গে কথা বলবো। হংসরাজ, পুরুলিয়াতে ঠিক একই ধরনের একটা অভিযোগ উঠেছে। হংসরাজ, এই মুহূর্তে আমরা সেই ছবি দেখতেও পাচ্ছি, সকাল 7:30টার ছবি, যে রাজ্য পুলিশ বুথের ভেতর ঘোরাফেরা করছে, সেইটা নিয়ে অভিযোগ। ঠিক কি বিতর্কটা হংসরাজ? দেখো সুমন্ত, সকাল থেকে দেখা যাচ্ছে রঘুনাথপুর বিধানসভার বিভিন্ন বুথে, বুথ নম্বর 242, 43, 244, 5 বুথটি রয়েছে, সেখানে যারা কেন্দ্রীয় বাহিনী তারা দেখছি বাইক সরাতেই ব্যস্ত রোডের বাইরে, কিন্তু যারা
রাজ্য সরকারের পুলিশ বা যারা সিভিক পুলিশ তারা ভিতরে তদারকি করছে, কার্ড দেখছে বা অন্যান্যদেরকে বলে দিচ্ছে কিভাবে কি করতে হবে। একদিক দিয়ে বলাই যেতে পারে কি তারা কেন্দ্র বাহিনীর যে কাজটা সেটা না, কেন্দ্র বাহিনীর কাজ যেটা সেটা রাজ্য পুলিশ করছে, কিন্তু অন্যভাবে তারা বলেও দিচ্ছে কি কিভাবে ভোটটা করতে হবে। ফলে এখানে দেখা যাচ্ছে কেন্দ্র বাহিনী কার্যত নির্বিকার। সুমনদা, ধন্যবাদ হংসরাজ। অর্থাৎ এই মুহূর্তে যত বেলা গড়াচ্ছে একটার পর একটা বিতর্ক সামনে আসছে। সব থেকে বড় চ্যালেঞ্জ জাদ এইটাই যে উৎসবের মেজাজটা দিয়ে দিনটা শুরু হয়েছে, মর্নিং শোজটা দিয়ে আমরা যদি যেটা ভাবি সেইটা সেইভাবে শেষ হবে, তো সব থেকে বড় শঙ্কার জায়গা সেটাই না একদম। এবং পশ্চিমবঙ্গে সুষ্ঠু নির্বাচন করাটা যে একটা কঠিন বিষয় সে তো এইবারের নির্বাচন কমিশন দেখুন না, আসামে 65টা জায়গায় নির্বাচন হয়ে যাচ্ছে যেখানে ইনসার্জেন্সি আছে, পশ্চিমবাংলায় কিন্তু এতগুলো ফেজে ভাগ করতে হচ্ছে। এবং তার একটা মেজর কারণ হচ্ছে যে এখানে রাজনৈতিক সংঘর্ষের একটা ইতিহাস আছে এবং প্রশাসনকে ব্যবহার করা এই নির্বাচনের ক্ষেত্রে। আমরা যদি পুরসভার নির্বাচনগুলো দেখি, পঞ্চায়েত নির্বাচন দেখি, প্রত্যেকটা জায়গাতে আমিও সেদিন স্টুডিওতে ছিলাম, কিভাবে নির্বাচন হয় তার প্রশাসনকে ব্যবহার। আমি বলছি এই স্টিংকাণ্ড যদি সত্য প্রমাণিত হয়, সত্যতা আমরা যাচাই করে দেখিনি, কিন্তু একজন এসপি ওই র্যাঙ্কের পুলিশ অফিসার কার্যত পার্টির এজেন্টরা করতে ভয় পাবেন, সেই বিষয়ে লেনদেনে যুক্ত হচ্ছেন। কি মন্তব্য তাদের নেতা নেত্রী সম্পর্কে, মানে আমি বলছি নির্বাচিত নেতা নেত্রী সম্পর্কে একজন আইপিএস কিংবা আইএএস এর এই মন্তব্য, মানে ভাবা যায় কোথায় গেছে প্রশাসন আর দল কাছাকাছি আস্তে আস্তে, যদি সত্যি হয়। না যদি সত্যি হয় সেটা তো একটা বিষয়, কিন্তু সাধারণ মানুষের কাছে তো এই যদি সত্যি হয় প্রশ্নটা নেই। তার কারণ আজকে মানুষ যেটা দেখতে পেয়েছে যে কিছুদিন আগে মন্ত্রী বলছেন যে আমি বরাত পাইয়ে দেবো, কিছুদিন পরে উড়ালপুল ভেঙে পড়ছে এবং খবরের কাগজে বেরোচ্ছে যে কোনো নেতা বা নেত্রীর ভাইপো বা ভাইজি পেয়েছে, মাল সরবরাহ করছে কোনো শাসক দলের। এই কানেকশনগুলো কিন্তু সাধারণ কাল অবধি শহরে ছিলেন বলে প্রতিবেশীরা বলছে পুলিশ গ্রেফতারি করতে পারলো না। হ্যাঁ, এবং এই যে আজকে যেটা এক্ষুনি যেটা হলো যে রাজ্য পুলিশ ইলেকশন বুথের ভেতরে আছে, সেই নিয়ে আজকে আমাদের মনে শঙ্কা জাগছে। তার মানে ভাবুন যে সরকার বা সরকারি প্রতিষ্ঠান সম্পর্কে মানুষের মনে কি পরিমাণে সন্দেহ জেগেছে, যে রাজ্য পুলিশ ট্রাস্ট লেভেলটা কোথায় পড়েছে। ট্রাস্ট লেভেল তো পড়ে গেছে, মানে একটা ট্রাস্ট ডেফিসিট হয়ে গেছে, যে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ থাকা মানেই তারা সঠিকভাবে কাজটা করবে না। এই সংখ্যাটা, মানে এটা কিন্তু কোন শাসক দল এলো গেল ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে সাধারণ মানুষের মনে রাষ্ট্র বা পুলিশ বা সরকারের প্রতি তাদের যে একটা ধারণা, সেই ধারণাটা, এইটা হচ্ছে তৃণমূলের 5 বছরের সবচেয়ে বড় কি বলবো মানে নেতিবাচক অবদান পশ্চিমবঙ্গে। যে ইনস্টিটিউশন অফ দ্য স্টেট, পুলিশ হোক, সরকারি ব্যবস্থা হোক, যাই হোক, সেগুলোর উপর মানুষের আস্থা উঠে যাচ্ছে। একদম। আমি দ্রুত দর্শকদের বলতে চাইবো যে এই মুহূর্তে যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে, পশ্চিম মেদিনীপুরে এখনো অবধি ভোট পড়েছে 24%, বাঁকুড়ায় 24%, পুরুলিয়ায় 22.5%। আমি সমিতদার কাছে আসবো। সমিতদা, বলরামপুরে প্রিসাইডিং অফিসারকে শুরুতেই সরিয়ে দেওয়া হয়েছে এবং ডিএমকে নির্দেশ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ প্রমাণিত হলে। নির্বাচন কমিশন কোনো সন্দেহ নেই বার্তা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কতটা এফেক্টিভ সেই বার্তা? সকালে আমাদের লাইভ চ্যাট শুরু হয়েছিল রাজশ্রী এবং আমাদের অন্যান্য প্রতিনিধিদের বক্তব্য থেকে, যে নির্বাচন কমিশনের এই বহু প্রতীক্ষিত, বহু চর্চিত, বহু আলোচিত কেন্দ্রীয় বাহিনী তাদের রাজ্য পুলিশের একজনের অধীনে কাজ করতে হচ্ছে এবং তারা বলছেন যে আমরা ওনারই নির্দেশ শুনবো। সুতরাং মানে সেইখানটায় যদি নিরপেক্ষতার ঘাটতি থাকে তাহলে কেন্দ্রীয় বাহিনী এনেও কিছু করা যাবে না। দেখো, প্রথমে যেটা আমি বলবো যে একজন ভোট যিনি দেবেন, একটা ইয়াং ছেলে, উনি বললেন যে সদরে সুন্দর ব্যবস্থা, কিন্তু উনি ওখানকার মানুষ, তিনি আশঙ্কা করছেন যে রিমোট প্লেসগুলোতে কি হচ্ছে। প্রথম কথা উনি, এবং এটাও বলেছেন, কথাটা আমি একদম মাথায় নিয়েছি, যে সবসময় সদরে ভালো থাকে। কিন্তু প্রথমেই আমি বলবো যে আমাদের দুটো ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশন, সেন্ট্রাল ইলেকশন কমিশন। স্টেট ইলেকশন কমিশন যখন আমাদের ভোট পরিচালনা করেছেন, সেইখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সদরের উপরে প্রকাশ্য রাজারহাটের মতো একটা জায়গায়, যে ভারতবর্ষের একটা অতি পরিচিত একটি আধুনিক শহর, সেখানে কিভাবে ভোট হয়েছে। আমি গ্রামের কথা বাদ দিচ্ছি। আজকে আমরা এখানে দেখছি, আমরা এতদিন দীর্ঘ 2 মাস ধরে আমরা জানি সেন্ট্রাল নির্বাচন কমিশন এসে বারবার মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে শান্তিপূর্ণ ভোট হবে, তার জন্য যা যা করার আমরা করব।
স্টেট পুলিশকে ঢুকতেই দেবো না। এইমাত্র দেখলাম স্টেট পুলিশ সেখানে ঢুকে বসে আছে। সিভিক পুলিশকে ভোটের কোনো কাজে ইউজ করা যাবে না। সিভিক পুলিশ একদম পরিষ্কার। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে শহরগুলোর মধ্যে স্টেট পুলিশ যাচ্ছে, গ্রামগুলোর মধ্যে সিভিক পুলিশ ছদ্মবেশে যাচ্ছে, স্থানীয় মানুষ অভিযোগ করছেন। আমার সেন্ট্রাল ইলেকশন কমিশনের কাছে এটাই আমাদের বক্তব্য বা আমার বক্তব্য, আমি একজন নাগরিক হিসেবে, যে ওনাদেরকে এই দায়িত্বটা নিতে হবে। কেন সেন্ট্রাল ইলেকশন কমিশনও কিন্তু ভারতবর্ষের নাগরিকের টাকায় চলে, তাদের প্রত্যেকের মায়নাটা আমাদের সবার টাকায় চলে। সুতরাং এবং তাদের জন্য সেন্ট্রাল আলাদা একটা ব্যবস্থা করেছেন, তাদের এমন একটা পাওয়ার দেওয়া আছে কেউ ওখানে নাক গলাতে পারবেন না। তারা তাদের পাওয়ারটা যেন যথাযথ ইউজ করেন এবং সাধারণ মানুষ, সাধারণ নাগরিককে যেন সেই নিরাপত্তা দেন। এবং বারবার আপনারা খেয়াল করে দেখুন যে বলছেন আমাদের রাজ্যের যারা নেতামন্ত্রী তারা প্রকাশ্যে হুমকি দিচ্ছেন যে স্টেট পুলিশ যদি না থাকে, কোনো মানুষের যদি কিছু হয় সেই দায় সেন্ট্রাল কমিশনের নিতে হবে। এইটা বলছেন না যে সেন্ট্রাল ইলেকশন কমিশনের দায়িত্ব নিশ্চয়ই ইলেকশন করার, কিন্তু স্টেটের দায়িত্ব হল সাধারণ মানুষকে, নাগরিকদের নিরাপত্তা দেওয়ার। সুতরাং সেই ক্ষেত্রে দুজনই কিন্তু দায়ী থাকবে, সেন্ট্রাল ইলেকশন কমিশনও দায়ী থাকবে কোনো যদি দুর্ঘটনা ঘটে, কোনো যদি নির্বিঘ্নে যদি ভোট না হয়, এবং অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট ইলেকশন কমিশন থেকে আরম্ভ করে স্টেটের যারা রুলিং পার্টি যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে দায়িত্ব নিতে হবে প্রতিটি ক্ষেত্রে। যেমন নিতে হবে, যতই ওনারা অস্বীকার করুক, আমাদের ব্রিজ ভাঙা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে তাদের দায় বর্তায়। সুতরাং সেন্ট্রাল ইলেকশন কমিশনের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা আপনাদের দায়িত্ব যথাযথ পালন করুন যাতে সাধারণ মানুষ নিশ্চিন্তে ভোটটি দিতে পারে। একেবারে সমিতদা হুমকির কথা বলছেন, আমরা সেই সময়টা ভুলে যাইনি যখন মীরা পান্ডে রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে চলছিলেন না, এবং সেখান থেকে শাসক দলের তরফ থেকে মুকুল রায় একেবারে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে গরমের কারণে যদি একজন মানুষেরও মৃত্যু হয়, তার বডি নিয়ে, তার শরীর নিয়ে, তার মৃতদেহ নিয়ে মিছিল হবে নির্বাচন কমিশন অবধি। আপনাদের এই মুহূর্তে জানিয়ে রাখবো যে রানীবাঁধ হাই স্কুল বাঁকুড়া, সেখানে সকাল 9টা অবধি 99টা ভোট পড়েছিল প্রথম 2 ঘন্টায়। তারপর দেখা যায় এখন যে তার 2টি মাত্র ভোট রেজিস্টার্ড হয়েছে। আমি দ্রুত ঘটনাটা জেনে নেবো। অরিত্রিক আমার সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। অরিত্রিক, কি হয়েছে বিষয়টা? সুমন্ত, তথ্য যেটা পাওয়া যাচ্ছে রানীবাঁধের প্রিসাইডিং অফিসার রানীবাঁধ গার্লস হাই স্কুল, তিনি যেটা জানাচ্ছেন যে প্রথম 2 ঘন্টার মধ্যেই 92টি ভোট পড়ে গেছিল এবং 92 জনেরই হাতে কালি দিয়ে তারা বাড়ি চলে গেছেন। কিন্তু ভোটিং মেশিন দেখা যাচ্ছে যে সেখানে দেখানো হচ্ছে যে ভোট পড়েছে মাত্র 1টি, এবং মেশিনের যে গন্ডগোল তার জন্য এই মুহূর্তে সেখানে ভোট স্থগিত রয়েছে এবং লম্বা লাইন হয়ে রয়েছে। তার চেয়েও বড় যেটা প্রশ্ন রয়েছে, যে 91 জন ভোটার যারা ভোট দিয়েছেন অথচ তাদের ভোট রেজিস্টার হলো না, তাদের ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেওয়া হবে, তারা দ্বিতীয়বার ভোট দিতে পারবেন কিনা? আর যদি তাদের দ্বিতীয়বার ভোট দিতে দেওয়া হয়, যেটা প্রিসাইডিং অফিসার জানাচ্ছেন যে সেক্টর অফিসারের সঙ্গে কথা বলা হচ্ছে, সেক্ষেত্রেও তারা দ্বিতীয়বার ভোট দিতে আসবেন কিনা, তাদেরকে এলাকায় তারা রয়েছেন কিনা, সেই নিয়ে একটা প্রশ্ন রয়েছে। খুব স্বাভাবিকভাবেই 91টি মূল্যবান ভোট, সেই ভোটগুলি আদৌ রানীবাঁধ বিধানসভা কেন্দ্রে ভোট বাক্সে প্রতিফলিত হবে কিনা, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে। ধন্যবাদ অরিত্রিক। আমি অশোকদার কাছে আসবো। অশোকদা, এই মুহূর্তে যে পরিস্থিতিতে বহুদিন আগে সেন্ট্রাল ফোর্স এসছে এবং এই রাজ্যে আমাদের দুর্ভাগ্য যে স্বাধীনতার এত বছর পরেও এই রাজ্যে ভোটের দিন এই বুথ দখল, ফলস ভোটার, এই অভিযোগগুলো ওঠে, এমনকি ভোট কেন্দ্র করে অশান্তির অভিযোগ ওঠে যে কোনো রাজ্যের। এমনকি তৃণমূল স্তরে যে ভোটগুলো হয় সেখানেও কার্যত টেলিভিশন মিডিয়া, সংবাদ মাধ্যমের কাছে কোনো ছবি থাকে না। একেবারে মানুষ সুষ্ঠুভাবে নিজের ভোটটা নিজে দেবেন, এটা নিয়ে কোনো জল্পনার অবকাশ অন্য রাজ্যে থাকে না, এবং বিহার অবধি সেই ট্র্যাডিশন থেকে বেরিয়ে এসছে। আমরা এখনো পারলাম না। এটা ঠিকই, মানে এই কথাটার সঙ্গে দ্বিমতের কোনো জায়গা নেই। এখানে পশ্চিমবঙ্গে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে চলতি কথা আছে না, যে জোর যার মুলুক তার। এখানে দাঁড়িয়েছে যে লাঠি যার, বন্দুক যার, গুন্ডা যার, মাস্তান যার, ভোটের বুথ দখল তার। এইটা সে দাঁড়িয়েছে। এইটা দাঁড়ালে যা দাঁড়ায় সেটা হচ্ছে যে গণতন্ত্রের পরিসর হয়ে যায় ছোট, মানুষ ভোট দিতে আগ্রহ প্রকাশ করেন না, আর ভোট দিতে গেলে জীবন সংশয় হয় না, উল্টোটা হয়। আমি এক্ষুনি দর্শকদের আরেকবার দেখাবো যে ভোট মানুষ সন্ত্রাসের জন্য ভয়ে বাড়ি থেকে বেরোতে পারেননি, রেজাল্ট বেরোলে দেখা যাচ্ছে যে 90%, 95% ভোট পড়ে। সেইটাই তো আমি বলছি। তার মানে কি, মানুষ ভোট দিলেন না, মানুষের অন্য কেউ ভোট দিলেন, অথবা মানুষ যদিও ভোট দেব, আমার ভোট আমি দেব বলে বুথে গেলেন, ব্যালট বক্সের সামনে বা ওই মেশিনের সামনে একজন দাঁড়িয়ে তাকে বাধ্য করছে বোতাম টিপতে। আমি শুধু একটা কথা বলছি, তুমি একটু আগে উল্লেখ করছিলে, আচ্ছা আজকের আনন্দবাজার পত্রিকা একটা ভয়ঙ্কর রিপোর্ট বেরিয়েছে। আমি রিপোর্টের সত্য মিথ্যে বলতে পারবো না, রিপোর্ট যা বেরিয়েছে কাগজে তাই। স্টিং অপারেশনের আর একটা ধাপ, তাতে দেখা যাচ্ছে যে
বর্ধমানের পুলিশ সুপার যা বলছেন সেটা অত্যন্ত ভয়ঙ্কর কথা, এবং তৃণমূলের সমস্ত নেতা নেত্রীরা যেভাবে হিসেব বহির্ভূত টাকা, কালো টাকা, সেইগুলোকে তারা পেয়েছেন। বর্ধমানের সুপার তিনি তৃণমূলের পক্ষে কালেক্টিং এজেন্ট হয়েছেন, টাকা সংগ্রহ করা, তার কাছে টাকা জমা পড়া, এবং তিনি অনর্গল গল্প করে যাচ্ছেন ম্যাথুর সঙ্গে, স্যামুয়েল ম্যাথুর সঙ্গে, যে তৃণমূল নেতাদের কার কি ক্ষমতা, কার কি ক্যারেক্টার, কে মমতাকে তুমি বলে, মমতার অন্দরমহলে কার প্রবেশ অধিকার, কার কত ক্ষমতা। না, আমি উল্টো দিকটা বলছি সমিতদা, আপনিও আমি বলছি যে আমি যদি এটা সত্য হয়, আমি বলছি মির্জা কি বলেছেন সেটা সত্য না সত্য পরের কথা, আমি বলছি রাজ্য সরকারের তরফে তদন্ত করা উচিত যে মির্জা এগুলো বলেছেন কিনা। আমি বলছি আমি মুখ্যমন্ত্রী সম্পর্কে এই শব্দ শুনতে রাজি নই। আমি বলছি কি ব্যবস্থা নিল রাজ্য সরকার, আমি বলছি মানে কি নেতা এটা হবে কেচ্চা করার জন্য কি আইপিএস দের রাখা হয়েছে, পরিষ্কার প্রশ্ন। আমার কথা হচ্ছে এখানে আমি এটার সঙ্গে আরেকটু যোগ করছি, সেটা হচ্ছে যে নিশ্চয়ই এটা সম্পর্কে তদন্ত হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত বলা যে আমি গোটা ব্যাপারটা তদন্ত দিচ্ছি, কারণ মমতা নিজে অভিযুক্ত হয়ে গেছেন এখন এই স্টেটমেন্টের পরে। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, কালো টাকা যদি অবাধে বাজারে ঘুরতে থাকে, রাজনৈতিক নেতা নেত্রীদের হাতে চলে আসে, ভোটের বাজারে যদি সেই টাকা প্রয়োগ হয়, গণতন্ত্র থাকে না, গণতন্ত্রের পরিসর ছোট হয়। টাকা দিয়ে তৃণমূল ক্ষমতায় এসে সবচেয়ে বাজে প্রবণতা যেটা পশ্চিমবঙ্গে শুরু করেছে, আগে এটা ছিল না, টাকা দিয়ে এমএলএ কেনা, টাকা দিয়ে কাউন্সিলর কেনা। তৃণমূল যেখানে জেতেনি সেখানেও পুরসভা বা জেলা পরিষদ তৃণমূল দখল করছে, টাকা দিয়ে, গুন্ডা মাস্তান দিয়ে কিনে এই কাজ করা, এবং পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছে, পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছে, এইটা আরো মারাত্মক। আমি বলছি এই আইপিএস এর বিরুদ্ধে তো অভিযোগ উঠেছিল যে ভোটে প্রার্থীদের প্রভাবিত করার, আটকে রাখার, হুমকি দেওয়ার। আমি আসবো সেই আলোচনায়, এবং অবশ্যই সমীর বাবুর কাছে প্রতিক্রিয়া নেব, তার প্রকাশ উপাধ্যায়ের কাছেও আসবো, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতিতে যেতে যেতে দেখবো যে গণতন্ত্রের উৎসবে আমরা সকালবেলা আলোচনা করছি স্টুডিওতে বসে, সেখানে গত নির্বাচনের স্মৃতি কিন্তু এখনো ফিকে হয়ে যায়নি। মানুষ যারা ভোট দিতে পারেননি তারা দেখছেন তাদের এলাকায়, তাদের বুথে 95% ভোট পড়ে গেছে। এই রহস্য এবং বিস্ময় সত্যি সত্যি বোধহয় ব্যোমকেশ বক্সী ছাড়া সমাধানের কোনো উপায় নেই। দেখতে দেখতে ছোট্ট একটা বিরতি। এবারের ভোট নিয়ে কতটা উৎসাহিত পুরুলিয়ার জঙ্গলমহল এলাকার ভোটাররা? আদৌ কি তৈরি হয়েছে ভয়মুক্ত ভোটের পরিবেশ? আগের পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের ভোটের অভিজ্ঞতা নিরিখে এবার কি ভাবছেন ভোটাররা? সরকারি হিসেব অনুযায়ী গত লোকসভা নির্বাচনে এটাই ছিল এই দুই বুথে ভোটদানের হার। কিন্তু ওই ভোট নিয়ে কি বলছেন হরিহরপুর গ্রামের সংশ্লিষ্ট ভোটাররা? আদৌ কি তারা সেদিন সামিল হতে পেরেছিলেন গণতন্ত্রের উৎসবে? দিতে পেরেছিলেন নিজের ভোট? অনেকে ভোটের লাইনে দাঁড়িয়েও ফিরে এসেছেন ভয়, কেউ তো বাড়ি থেকে বেরোতেই পারেননি। ভোট দিতে পেরেছেন লোকসভার সময়? না, ভোট দিতে পারিনি। কি হয়েছিল? এই ঝুট ঝামেলা হয়েছিল, আমরা ওই লাইন থেকে পালাই দিই। আর ভোট পড়ে গেল নাকি? ভোট তারপরে পড়ে গেল, আমরা ছুট। পুলিশের যে মানে যেটা পুলিশের অত্যাচার, আর তার সাথে ওদেরও অত্যাচার, আমরা তো মানে পালিয়ে গেছি ভয়ে। লাইনে দাঁড়িয়েছিলাম? হ্যাঁ, লাইনে দাঁড়িয়েছিলাম। না, ভোট দিতে পারিনি স্যার, আমরা কোনোটাই ভোট দিতে পারিনি। গত পঞ্চায়েত নির্বাচনেও পাড়া বিধানসভা কেন্দ্রের হরিহরপুর গ্রামের ভোটারদের কার্যত একই রকম অভিজ্ঞতা হয়েছিল। গণতন্ত্রের উৎসবকে আতঙ্কে পরিণত করেছিল সন্ত্রাস। সবকে বার করে দিয়েছে, এখন ওরা এক দুজনেই যত ভোটটা এক দুজনেই দিয়েছে, ছাপ্পা ভোট যা দিয়েছে, আমরা বুথ থেকে যেতেই পারি না পঞ্চায়েতে। এবার নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে যে কোনো মূল্যে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পরিবেশ সুনিশ্চিত করা হবে। সেই লক্ষ্যে একগুচ্ছ পদক্ষেপও নেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবটা ঠিক কি রকম? ভয় ভেঙেছে ভোটারদের? ফিরেছে ভোটের লাইনে দাঁড়ানোর মতো মনোবল? কালকে ভোট উনি আমরা রাস্তা পারে আসছিলাম, উনি টিমস নেতারা বলছে তোরা ইধার আসিন না, ওইধারে ধরে থাক, বুঝছি আমাদের ভোট ভাঙি ইধার আসিন না। আমি বলি আমার দিদি ঘরে এখানে আছে না, দিদি ঘরে বুঝে পাবিনি, তোরা এখন আসিন না, ওইধারে এখন। কালকে ভোট আছে বলে ধমকি দিচ্ছে, আমরা ভোট এখানে এখন তো কোন নিশ্চিন্তে আমরা বুঝতে পারছি না যে ঠিক মতো কি ভোট হয় কি হয় না। শাসক দল অবশ্য বরাবরই এইসব অভিযোগ অস্বীকার করে এসেছে, কিন্তু ভোটের মুখেও এই ছাপোষা মানুষগুলোর চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। ওরা চান রাজনৈতিক মত প্রকাশের স্বাভাবিক পরিবেশ। সেটা সুনিশ্চিত করাই এখন নির্বাচন কমিশনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সঞ্চয়ন মিত্র, হংসরাজ সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ, পুরুলিয়া।